This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. आणि यांचं अपूर्ण नुकसान माणसांना फेडावं लागतं. तुम्ही बघू शकता. আমি নিশ্চিত এই সিনটায় এই ছোট্ট ভিডিওটা এটা দেখতে দেখতে আপনাদের একটা সিনেমার একটা অংশ চোখের সামনে ভেসে উঠছিল। খুব হিট সিনেমা তো সাম্প্রতিককালে, পুষ্পা। আপনাদের মনে আছে সেই পুষ্পার সেই চন্দন কাঠের যেখান থেকে এসে কেটে কেটে পাচার করতো, সেখানে যখন পুলিশ হানা দেবে বলে ঠিক হয় তখন সে সব ওই কাঠের টুকরোগুলোকে জলে ভাসিয়ে দিয়েছিল, তারপর গিয়ে একটা বাঁধে গিয়ে সেখানে আটকে ছিল, সেখান থেকে সে তুলে নিয়ে পাচার করে দিয়েছিল। দেখে সেরকম লাগছে না? আপনাদের হয়তো মনে হচ্ছে যে সেরকমই কি, মানে পুষ্পার একটা অন্য ভার্সান দেখছি নাকি আমরা? এইভাবেই কি কেউ পাচার টাচার করছে? না, ব্যাপারটা সেরকম না। কিন্তু সত্যি কথা বলতে কি, তাৎপর্য এবং তার বার্তার মধ্যে দিয়ে এই ছোট্ট কতক্ষণে 30 সেকেন্ডের ভিডিও, এই 30 সেকেন্ডের ভিডিওই একটা অমোঘ সত্য আমাদের সামনে তুলে ধরেছে। প্রাণের চেয়েও গ্যাসের মূল্য বেশি। ঠিকই বুঝেছেন, ওই যেগুলো ওই গিয়ে আটকে যাচ্ছিল জলে ভেসে ভেসে, ওগুলো আর কিচ্ছু নয়, চন্দন কাঠের টুকরোর থেকেও এখন অনেক বেশি মহার্ঘ গ্যাস, রান্নার গ্যাসের সিলিন্ডার। মহারাষ্ট্রে প্রবল বৃষ্টি হচ্ছে কদিন ধরে, জানেন তো? মানে আমাদের এখানেও বর্ষা এসে গেছে, শোনা যাচ্ছে বর্ষা মোটামুটি গোটা দেশেই কোণে কোণে প্রত্যেকটা জায়গায় পৌঁছে গেছে আর কি। কিন্তু মহারাষ্ট্রে এরকম বৃষ্টি হওয়া মানে তো দুর্দশা হবেই, এটা সবাই জানেন। কিন্তু দুর্দশার মধ্যেও যে এই রকম একটা মানে রাস্তাঘাট ধুয়ে যাওয়ার মতো করে, সে তো ঠিক আছে একরকম, কিন্তু এরকম মহার্ঘ জিনিসপত্র যে ধুয়ে চলে যাবে এটা তো কেউ ভাবতে পারেনি। মুম্বাইয়ে ওই জল টল জমে একাকার যে অবস্থা, সেটার মধ্যে অবশ্য এই ছবিটা পড়ে না, কিন্তু মহারাষ্ট্রেই পড়ে। মহারাষ্ট্রের রায়গড়ে এক রাষ্ট্রায়ত্ত সংস্থার বটলিং প্ল্যান্ট সেটা জলে ভেসে গেছে, আর তাতেই ওইখানে জলের তোড়েই সিলিন্ডারগুলো ভেসে এসছে, একটা দুটো নয়। এই ছবিটা দেখে কতটা বুঝছেন, ভিডিওটা দেখে কতটা বুঝছেন আমি তো সেটা বুঝতে পারছি না, কিন্তু যেটা শুরুতে দেখলেন সেটাই হয়েছে। বটলিং প্ল্যান্ট থেকে 1000 সিলিন্ডার ভেসে গেছে, বেবাক ভেসে গেছে। এবার তার মধ্যে কয়েকটা হয়তো খালি, কিন্তু বেশিরভাগই ভর্তি। আর সেই সিলিন্ডার দেখছিলেন তো, অনেক সময় ওই ছোটোবেলায় দেখতাম যেরকম যখন খাল বিল ভেসে ঢেসে যেত, ছোট ছোট ওই যেগুলো নর্দমা নালা, সেগুলোর মধ্যে সবাই লোকজন মশারির টুকরো টুকরো কাপড় টাপড় দিয়ে মাছ ধরত। এবার মানুষজন ঝাঁপিয়ে পড়ে ওই খরস্রোতা জলের স্রোতের মধ্যে দিয়ে তারা সিলিন্ডার তোলার জন্য জীবন বিপন্ন করছে। কে ছাড়ে বলুন তো? আজকের বাজারে এই সিলিন্ডার এর থেকে মহার্ঘ আর কিছু হয়? ওই যে দেখলেন স্থানীয় কিছু বাসিন্দা হাতে করে সিলিন্ডার নিয়ে যাচ্ছে, সেটা কিন্তু তারা একদম জীবন বাজি রেখে জেতার মতো করে ওই সিলিন্ডারগুলোকে তুলে নিয়ে এসছে। আর বুঝতে পারছেন কতটা দামি জিনিস এটা তাদের কাছে, যার জন্য এভাবে তারা জীবন বাজি রাখছেন। আমি জানি এ ব্যাপারে আপনাদের কোনো মানে সামান্যতম অধিমত নেই। আপনারা প্রত্যেকে আমার সাথে একমত যে এই মুহূর্তে সব থেকে দামি জিনিস হয়তো এই গ্যাস সিলিন্ডার, এর থেকে দামি আর কিছু নেই। আপনারা ওই যুদ্ধ বাজারে দেখবেন যেটা যারা ইনভেস্ট করেন আর কি, যাদের প্রচুর টাকা পয়সা আছে, টাকা পয়সা যাদের প্রচুর আছে বললেই আমি জানি আপনারা হয়তো আপনাদের এলাকার নেতার দিকে তাকাবেন। আমি বলছি নেতার দিকে তাকাতে হবে না, তারা
এত ছোটোখাটো ব্যাপার নিয়ে মাথা ঘামান না আর কি, তাদের এমনিই জমে। কিন্তু যারা ইনভেস্ট করেন, মানে হ্যাঁ, যখন দেখেন যে একটুখানি সামান্য ইধার উধার হচ্ছে মার্কেটটা, চারপাশে একটা খারাপ দিন আসতে পারে, মন্দা আসতে পারে, বা এরকম যুদ্ধ টুদ্ধর মতো কাণ্ড কারখানা ঘটে, তখন তারা এই পরামর্শ দেন কিছু সোনা কিনে রাখুন বা অথবা কিছু রূপো কিনে রাখুন। এই যারা এই গ্যাস সিলিন্ডারগুলো তুলে রাখছিলেন, তারা হয়তো আগামী দিনের কথা ভেবে একটু নিশ্চিন্ত হতে পারেন যে যে জিনিসটা তারা তুলে নিয়ে এলেন, আগামী দিনে সেটার দাম বহুগুণে বেড়ে যেতে চলেছে। নিশ্চিতভাবেই এই সম্ভাবনা একদম কাছাকাছি এসে পৌঁছেছে, আর সেটাকে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সোজা কথা, আবার হয়তো এলপিজি সিলিন্ডার যে দামে আছে, যতটা মহার্ঘ, তার থেকে অনেক বেশি হয়ে যেতে পারে। কারণ ওই এক এবং একমেব দ্বিতীয়াম ডোনাল্ড ট্রাম্প, এই ভদ্রলোক থাকতে যে কোনো জিনিস এরকমভাবেই প্রতিনিয়ত আপনার হাতের জিনিসগুলো হাতের বাইরে চলে যাবে, এটা নিয়ে তো কোনো দ্বিমত রাখার কোনো জায়গাই নেই। সমস্ত হিসেব বদলে দেওয়ার জন্য এই এক ভদ্রলোকই যথেষ্ট। গোটা বিশ্বের প্রত্যেকটা বাড়িতে আমার ধারণা রান্নাবান্না তো সবাইকেই করতে হয়, তারপরে গাড়ি ঘোড়া চলে সবাইকে তাদের কাজকর্মে যেতে হয়। ওই ঘুম থেকে ওঠার পর থেকে লোকজন নিশ্চয়ই এই ভদ্রলোককে গাল না দিয়ে দিন শুরু করেন না। আগে ঠাকুরের নাম করতেন, এখন ওকে গাল দেন, ট্রাম্পকে গাল দেন। আপনারা জানেন যে একটুখানি আমরা সবাই নিশ্চিন্ত হয়েছিলাম, কি না বলেছিলেন যে আরে ইরানের সাথে একটা সমঝোতা হয়ে গেছে, এখন ওই হরমুজ প্রণালীটা খুলে যাবে, আমাদের ট্যাঙ্কার জাহাজ টাহাজ যেগুলো সব আটকে আছে সব চলে আসবে, গ্যাস প্রচুর আসবে, তার সঙ্গে সঙ্গে তেল টেল সব চলে আসবে, আর কোনো চিন্তা নেই। এখন যা সাপ্লাই সেগুলো স্বাভাবিক হয়ে যাবে, আর তার সঙ্গে সঙ্গে দাম কমে যাবে। আপনার আমার মতো সাধারণ মানুষের বাইরে আর কী চাই বলুন তো? এইটুকুনি তোই চাই, অল্প লইয়া থাকি তাই। তো এটাও পরের লাইনটাও সত্যি, ওই জন্য আমাদের জন্য অল্প লইয়া থাকি তাই মোর যা যায় তাহা যায় গো। সুতরাং এরপরে যেটা যাবে সেটা আপনার আমারই যাবে, আর কারুর যাবে না, ওই ডোনাল্ড ট্রাম্পের যাবে না, এটা তো নিশ্চিত। তো যাই হোক, যে স্বস্তিটা, সাময়িক স্বস্তিটা ওরা দিয়েছিলেন, মানে ডোনাল্ড ট্রাম্প দিয়েছিলেন আর কি, তখন কি বলেছিলেন? সমঝোতা, এখন আপাতত একটা সমঝোতা। আর তারপরে ওই সময়ের মধ্যেই তো ইরানের ওই সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি ছিলেন আয়াতোল্লাহ খামেনি, তার শেষকৃত্যর কাজকর্মগুলো চলছিল আর কি, সেটার জন্য বেশ কয়েকদিন ধরে চলবে এটা। তখন ট্রাম্প ঘোষণা করেছিলেন যে এই সময় তো আর হামলা টামলার কোনো প্রশ্নই ওঠে না, সব বন্ধ। 2 দিন গেছে, 2 দিন ট্রাম্প যথারীতি 180 ডিগ্রি ঘুরে গেছে। কি বলছেন জানেন? ইরানের সাথে আমেরিকার কোনো যুদ্ধবিরতিই নেই, যুদ্ধবিরতি হতেই পারে না নাকি, এটুকুনি বলেই থামেননি, আরও বলেছেন। সেটা আরও বিরক্তিকর এবং লোকের জন্য, ইরানের লোকের জন্য আতঙ্ক তৈরি করার পক্ষে যথেষ্ট, এবং শুধু ইরান না, গোটা আরব মুলুকে আতঙ্ক তৈরির জন্য যথেষ্ট। কি বলেছেন জানেন? বলেছেন ইরান নাকি ক্যান্সারের মতো, ক্যান্সার হলে যেরকম অপারেশন করে বাদ দিয়ে দিতে হয়, সেরকম ইরানকে নাকি একেবারে মানচিত্র থেকে ধুয়ে মুছে সাফ করে দিতে হবে, সোজা কথায় বাদ দিয়ে দিতে হবে। ভাবা যায়, একটা দেশ, একটা সার্বভৌম রাষ্ট্র, তাকে বলা নেই কওয়া নেই, ওনার ইচ্ছে হয়েছে, উনি ঠিক করে নিলেন পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেবেন। এবং শুধু বলা নয়, প্রচুর লোক আছে যারা এরকম বলারটা বলে যায়, কাজের কাজ কিছু করে টরে না। কিন্তু এই একটা ব্যাপারে ট্রাম্প সাহেবের কথার সঙ্গে কাজের মিল আছে, মুখ থেকে কথা খসেনি, তার আগেই হামলা শুরু হয়ে গেছে। ইরান তো দাবি করেছে যে তাদের বুশের শহর, যেখানে তাদের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে, সেখানে নাকি হামলা হয়েছে। এবার আপনারা খেয়াল করে দেখুন, এর আগেও যখন ওই হামলা শুরু হয়েছিল, তখন আমেরিকা কি বলেছিল, ট্রাম্প কি বলেছিলেন ওরা ওই পারমাণবিক অস্ত্র বানিয়ে ফেলেছে, ওদের হাতে পারমাণবিক অস্ত্র থাকতে দেওয়া যায় না, ও থাকলে গোটা বিশ্বের বিপদ, গোটা বিশ্বকে উনি বাঁচাবেন, সুতরাং উনি ইরানটাকে মারবেন। এই ঠিক করেই আক্রমণ করেছিলেন ইরানকে এর আগে। কিন্তু সেই সময়ে বা পরবর্তী ক্ষেত্র পই করে খুঁজেও একটা পরমাণু অস্ত্রও তো পাওয়া যায়নি, এমনকি পরমাণু অস্ত্র ইরান তৈরি করছে এরকম প্রমাণটা পর্যন্ত পাওয়া যায়নি।
এবারই এই যে যুদ্ধটা এখনও চলছে, একদিন ধরে চলছে, ট্রাম্প কি বলেছিলেন? বলেছিলেন মাসখানেকের মধ্যে যুদ্ধ শেষ হয়ে যাবে, একেবারে ইরানকে ধুলোয় মিশিয়ে দেবেন। প্রথম দিন ইরানের ওই ধর্মীয় নেতা খামেনেইকে মেরেও ফেলেছিল আমেরিকা, তারপর তাদের অন্যান্য জেনারেলদের পরপর কয়েকদিনে মেরেও ফেলল। আমরা সত্যি ভাবলাম যা ভাবছেন হয়তো সত্যিই তাই। ইরানের পক্ষে কি সম্ভব এই ট্রাম্পের এই পাগলামোকে সামাল দেওয়া? দেশটা গেল, এটা প্রাচীন দেশ, নিশ্চয়ই এবার ট্রাম্প সর্বনাশ করে ছেড়ে দেবে। কতদিন হয়ে গেল একটু হিসেব করে দেখুন। এতদিনেও তো ইরানকে পেরে ফেলতে পারেননি ট্রাম্প, বরং হরমুজ অবরুদ্ধ রেখে সমানে যুদ্ধ চালিয়ে গেছে ইরান। আর ভুগছে কে? সারা বিশ্ব। হরমুজ প্রণালী পার হতে গিয়ে বিভিন্ন দেশের জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে, জাহাজগুলো আটকে গেছে, আর বিভিন্ন দেশে জ্বালানির অভাবে হাহাকার হয়েছে। আমাদের এখানে মনে আছে, আমাদের এখানে গ্যাস সিলিন্ডারের রেশনিং শুরু হয়ে গেছিলো, অর্থাৎ প্রথমে 25 দিন, তারপর বলা হলো 45 দিনের মধ্যে দ্বিতীয় গ্যাস সিলিন্ডার পাওয়া যাবে না, এসব হচ্ছিল। দাম বাড়ছিল বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের, তেলের দাম বেড়ে গেছে, পেট্রোলের দাম বেড়ে গেছে, কারণ কিছুই তো আসছে না। আমাদের দেশের অধিকাংশ এই সমস্ত জ্বালানি, মানে রান্নার গ্যাস ধরুন, বাণিজ্যিক গ্যাস ধরুন, বা পেট্রোল ডিজেল যেগুলো উৎস, অর্থাৎ অপরিশোধিত তেল, সব কিছুই তো আমাদের বেশিরভাগটা ওই আরব দুনিয়ার থেকে আসে। সব বন্ধ। নেহাত ভারতের কূটনীতি সেটা বেশ শক্তিশালী, ওই আরব রাষ্ট্রগুলোর সঙ্গে এবং বিশেষ করে ইরানের সঙ্গে তাদের একটা বোঝাপড়া রয়েছে। একটা দুটো করে জাহাজ আসছিল, এবং সত্যি কথা বলতে কি আমাদের দেশে ক্ষেত্রে আরেকটা কাজের কাজ করেছিল। অন্য অন্য ঘুর পথে যেখান থেকে ওই অপরিশোধিত তেল বা জ্বালানি আনা সম্ভব সেই ব্যবস্থাটা করেছিল। আসতে সময় লাগছিল, খরচ বেশি হচ্ছিল, কিন্তু আসছিল। ফলে আমাদের এখানে দাম বেড়েছে, কিন্তু হয়তো ওই বললাম যে একটু রেশনিং হয়েছে, কিন্তু সেইভাবে কারোর খুব বিপদটা হয়নি। মোটামুটি মানুষজন অন্যান্য জায়গা থেকে আপনার আমার মতন লোকেরা এই খাত থেকে ওই খাত থেকে কিছু টাকা পয়সা কেটে টেটে ওই জ্বালানি খাতে ভরে আমরা মোটামুটি চালাচ্ছিলাম। কিন্তু বাস্তব সত্যটা তো সেটা এড়ানো যায়নি। ইরানকে আন্ডার এস্টিমেট করেছিল আমেরিকা, এটা বুঝতে গোটা বিশ্বের আর কারো কোথাও কোনো ভুল নেই। ইরানকে আন্ডার এস্টিমেট করে আমেরিকা তথা ডোনাল্ড ট্রাম্প, তিনি শুধু নিজে পাঁকে পড়েননি, গোটা বিশ্বকে ভুগিয়ে চলেছেন। আর এটাও বুঝে ফেলেছেন আপনারা, এটার কারণ ওই একটাই, ওই সমস্ত পরমাণু টরমাণু সব ভাঁওতা। ও আমাদের জন্য, মানবতার জন্য, বিশ্বের জন্য কিচ্ছু না। ট্রাম্প এক এবং একমাত্র একটাই কারণে ইরানে হামলা চালিয়ে যাচ্ছেন, ওখানকার তেল আর গ্যাসের ভাণ্ডারগুলোর দখল নিতে চান। আর তার সঙ্গে সঙ্গে যে জলপথে বিশ্বের 80% জ্বালানি রপ্তানি হয়, সেই হরমুজ প্রণালীতে সেখানে নিজেদের আধিপত্য কায়েম করে ওটা পুরো দখলে নিয়ে এসে ওখানে ট্যাক্স বসাতে চান। ওখান দিয়ে বুঝতেই পারছেন একটা জায়গা আটকে যাওয়ায় গোটা বিশ্বে যে পরিমাণ হাহাকার চলছে, ফলে ওখান দিয়ে জাহাজ আনতেই হবে সব দেশকে নিজেদের জ্বালানি সরবরাহ অব্যাহত রাখতে। আর সেগুলোর প্রত্যেকটার ওপর থেকে টোল নেবেন ডোনাল্ড ট্রাম্প। এ সমস্ত ভেবে আমাদের এখানে বীরভূমের কথা মনে পড়ে যাচ্ছে। আপনাদের এই বোলপুরের আশেপাশে আমরা প্রায় দেখাতাম কি পরিমাণ টোল বসে গেছে। ভাবুন তো, আগের সরকারের আমলে সব বেআইনি ছিল। এবার সেটা দেখে আমরা কত নিন্দে মন্দ করলাম, সমালোচনা করলাম, আপনাদের দেখালাম, কিছু টোল বন্ধ হলো, আবার দুদিন পরে চালু হলো, এগুলো তো সব আপনাদের সামনে তুলে ধরেছি। এখন মনে হচ্ছে কি করলাম। এই হরমুজে যে টোল বসানোর জন্য একটা লোক উঠে পড়ে লাগলো, একটা এত বড় দেশ, সেটাকেই বা কে আটকাতে পারছে? কি যুদ্ধ চালাচ্ছে ভাবুন তো, সবাইকে কি ভোগাচ্ছে। সব নিজের দেশের জন্য করছে, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমেরিকা এত বড় দেশ এই সমস্ত করে, তারা এত বিশ্বের সব থেকে বড় শক্তি, তারা প্রথম বিশ্ব, এই সমস্ত বহু কথা তো শুনেছি। সোজা বাংলা বিষয়টা হলো আমেরিকার এখন চরম দুরবস্থা চলছে, তাদের অর্থনীতির হাল বেশ খারাপ, এতটাই খারাপ এবার বিভিন্ন দেশ থেকেই তেল তুলে এনে সেইগুলোকে তারা বিক্রি করবে, সেগুলোর থেকে তারা লাভ ঠাপ করে নিজেদের অর্থনীতিকে চাঙ্গা করবে।
ওই বিভিন্ন দেশগুলোকে, তাদের ওই আরব দুনিয়ার বিভিন্ন দেশগুলোকে তার সঙ্গী করবে এবং তাদের বলবে যে তোমাদের এই যাতায়াতের ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি হরমুজ দিয়ে, আমরা ব্যবস্থা করব। এটা বলে তাদের আরও বেশি করে চাপ দেবে যাতে তারা আমেরিকায় লগ্নি করে। আরব দুনিয়ার টাকাতেই তো আমেরিকা চলছে এখন, আমেরিকার অর্থনীতি এর ওপরে দাঁড়িয়ে রয়েছে। আর বাকি যেটুকুনি নড়বড়ে দশা সেটা ওই হরমুজের ওপর টোল বসিয়ে টোল থেকে তুলে নেবে। নিজেদের জন্য কি করতে পারে ভাবতে পারছেন? এর বদলে তিনি যদি বিকল্প কিছু ভাবতেন তাহলে গোটা বিশ্বটা বাঁচত। আমেরিকা আর ইসরায়েল ইরান আক্রমণ করেছিল কবে? ফেব্রুয়ারি মাসে। আজকে কত তারিখ? আজকে আমরা জুলাই মাসের 9 তারিখে বসে আছি। মানে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন হয়ে জুলাই, এতগুলো মাস পেরিয়ে গেছে, কোনো কাজের কাজ হয়নি। আমি একটা জিনিস ভাবছিলাম, জানেন তো, ওই যেদিন আক্রমণ করলো ফেব্রুয়ারি মাসে, তার 1 মাস আগের থেকেই সৌদির যুবরাজ নাকি দাবি করছিলেন যে এটাই ইরান আক্রমণের সেরা সময়। আসলে সৌদির যুবরাজ তিনিও নিজের কথাই ভেবেছিলেন, রাজা দিয়ে রাজা খেতে চেয়েছিলেন ট্রাম্প খামেনেইকে খাবেন, মানে নিকেশ করবেন, দখল করে নেবেন ওখানটা, আর তারা নিষ্কণ্টক হয়ে যাবেন। ফলে সারা দুনিয়ায় তেলের ব্যবসাটা সৌদি আরব নিয়ন্ত্রণ করবে। এবার আপনারা ভাবতেই পারেন যে তিনি বললেন আর ট্রাম্প এরকম আক্রমণ করে ফেললেন, করলেন। তার একটাই কারণ, তার কারণ ট্রাম্প জানেন যে সৌদিকে যত বেশি তিনি খুশি রাখতে পারবেন তত বেশি, ওই বললাম, বেশ কয়েক ট্রিলিয়ন ডলার তাদের আগামী কয়েক বছরে আমেরিকায় লগ্নি করার কথা আছে। সে লগ্নিটা আসবে, তাদের অর্থনীতি বাঁচবে। সোজা কথায় সবাই নিজের স্বার্থ হিসেব কষে নিয়েছিলেন। তেলের রাস্তায় ট্রাম্পকে টেনে এনেছিলেন ওই সৌদির রাজা, আর ট্রাম্প তখন থেকে এখন পর্যন্ত এক বজ্ঞা হয়ে ইরানের তেল ভাণ্ডারটা দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। আর মাঝখান থেকে ওই তেল চারপাশে ছড়িয়ে পড়ে গোটা রাস্তা পিছল হয়ে গেছে, আর সেই রাস্তায় আছাড় খাচ্ছে গোটা বিশ্ব। সুতরাং বুঝতে পারছেন যে শুধু ট্রাম্পের এই জেদাজেদির জন্য আগামী দিনগুলো আবার কঠিন হতে চলেছে। কি হবে এখন পর্যন্ত পরিষ্কার বোঝা যাচ্ছে না। হ্যাঁ, মাঝখানটা অনেকটা সময় চলে গেছে, ভারত গুছিয়ে নিয়েছে, এটা ঘটনা। বিকল্প জিনিস, বিকল্প রাস্তা, বিকল্প জায়গার থেকে তেল আনার ব্যবস্থা হয়েছে, এটাও ঘটনা। কিন্তু সেগুলো প্রত্যেকটার ক্ষেত্রে অসুবিধে ওই আরব দুনিয়ার তেল আনার সঙ্গে একটাই, আনতে সময় বেশি লাগে, খরচ বেশি হয়। সুতরাং আপনার আমার পকেটে আরও বেশি করে ওই ড্রোন আর মিসাইল হানা হবে, এই তো বাঁচব না আমরা। আর এটাও ঠিক, এইভাবে বলা মানেই যে শুধু ট্রাম্প একদম খারাপ আর ইরান ধোয়া তুলসী পাতা, ব্যাপারটা সেরকমও নয়। ইরানের এই বর্তমান ধর্মীয় শাসকের বিরুদ্ধেও তো বহু অভিযোগ আছে। সে দেশের গণতন্ত্রকে এই ইরানের ধর্মীয় শাসন অনেক অংশে খর্ব করেছিল, এটা তো অভিযোগ উঠেছিল, আপনারা জানেন। তার প্রতিবাদ শুরু হয়েছিল ওই খামেনির আমলেই। কত রকম অত্যাচার, নিপীড়ন, মহিলাদের ওপর কত রকম অত্যাচার, সেগুলো তো সব সামনে এসেছিল, প্রতিবাদ শুরু হয়ে গেছিল। ইরানের মুক্তিকামী যারা আর কি, মানে মুক্তকণ্ঠী, মুক্তমনা, তারা মুক্ত কণ্ঠে নিজেদের গণতান্ত্রিক অধিকারটা ফেরত পেতে চেয়েছিলেন। মহিলা হন কি পুরুষ, সবাই মিলে রাস্তায় নামতে শুরু করেছিলেন, দেশের ভেতরে আন্দোলন শুরু হয়েছিল। এবং সত্যি কথা বলতে কি, এই আন্দোলনটা দেখেই হয়তো ট্রাম্পও ভেতরে ভেতরে একটা অঙ্ক কষে নিয়েছিলেন। এই যে আন্দোলনকারীদের ওপর কীভাবে খামেনেইয়ের প্রশাসন দমন পীড়ন এগুলো চালিয়েছে, ওগুলোকে দমন করার চেষ্টা করেছে, এটা গোটা বিশ্ব, গোটা দুনিয়া দেখেছিল। এবং একই সঙ্গে ট্রাম্প হিসেব করেছিলেন যে তার মানে ওদের দেশের ভেতরে আরও বেশি ক্ষোভ জমছে। আপনি দমন করতে পারেন, কিন্তু ক্ষোভটা কমাবেন কি করে? ফলে আমেরিকা যদি ওখানে যায়, সবাই বলবে আরে পরিত্রাতা এসে গেছে। সুতরাং তারা খামেনিকে বা ওই ধর্মীয় শাসন ব্যবস্থাকে পুরো উৎপাটিত করে আমেরিকার পছন্দ করা কোনো পুতুলকে তারা ওখানে বসিয়ে নেবে ক্ষমতায়, ব্যাস, আর কি চাই। কিন্তু যখন আমেরিকা আর ইসরায়েল ইরানকে আক্রমণ করলো, তখন আমরা কি দেখলাম? গোটা ইরানটাই একজোট হয়ে গেল।
ধর্মীয় শাসকদের চরম বিপদেও কেউ ইরানের মসনদ দখল করতে ঝাঁপাননি, কেউ এই পরিস্থিতির সুযোগ নিতে চাননি, কারণ তারা বুঝতে পেরেছিলেন নিজের দেশে এই অপশাসনের বিরুদ্ধে তারা ভবিষ্যতেও লড়াই করতে পারবে। গণতন্ত্র এক সময় না এক সময় হয়তো আসবে, কিন্তু এখন এই আমেরিকা বা ইসরায়েলের হাতে যদি গোটা দেশটা চলে যায়, তাহলে যদি কোনো সময় তারা দেশ ফেরতও পান, যে অবস্থায় ফেরত পাবেন তাতে তারা কেউ বাঁচবেন না। তাদের তেল, তাদের সম্পদ সব বেহাত হয়ে যাবে। ফলে এই জোরেই ইরান আজও লড়ে চলেছে, আরও লড়বে, এটা পরিষ্কার হয়ে গেছে। আজকেই ইরানের বিদেশ মন্ত্রক পরিষ্কার বলে দিয়েছে আমেরিকার হামলার, প্রত্যেকটা হামলার একদম উচিত জবাব দেবে তারা। এবার কেউ যদি এটা ভাবে, তার মানে এটাই এখন নিউ নর্মাল, হামলা করবে আমেরিকা ইসরায়েল, পাল্টা হামলা হবে, পাল্টা হামলা করবে ইরান। কোথায় হামলা করবে? তারা বেছে বেছে ওখান থেকে তারা ইসরায়েলে মারবে, কিন্তু বেছে বেছে তাদের পার্শ্ববর্তী আরব দুনিয়ার এই কাতার, কুয়েত, সৌদি, এই সমস্ত জায়গার যেখানে যেখানে মার্কিন ঘাঁটি আছে সেই জায়গাগুলোয় হামলা করবে। আরও একটা জায়গায় হামলা করবে, সেটা হচ্ছে ওই সমস্ত দেশগুলোর তৈল শোধনাগার বা তেলের খনি, যে যে জায়গা থেকে তেল ওঠে সেই সমস্ত জায়গায়। তার সঙ্গে হরমুজ বন্ধ করে রাখা তো আছে। অর্থাৎ গোটা বিশ্বর যেখান থেকে জ্বালানি আসে সেই জ্বালানির গোড়াটাকেই কেটে দেবে তারা। বুঝতে পারছেন? মাঝখান থেকে জ্বালানির দামটা আকাশ ছোঁয়াটা, জাস্ট সময়ের অপেক্ষা। গ্যাস সিলিন্ডারের দাম বেড়েছে, গ্যাস বুকিং করার সময় বেড়েছে, এগুলো আগে হয়েছে বলে আর হবে না এগুলো ভাববেন না, ওগুলো তো অভ্যেস হয়ে গেছে। কমার কথা ভুলে যান, নতুন করে কত বাড়বে সেইটা ভাবুন। ইরান তো এবার একদম যা যা বলেছে, ওই যে সরাসরি যেগুলোকে তারা নিশানা করবে বলেছে, সেগুলো যদি হয় তাহলে কি হবে? ওই সব জায়গায় তেল, তৈল শোধনাগার বা তেলের খনি যে যে জায়গাগুলো আছে, ওই কাতার, কুয়েত, বিভিন্ন জায়গায় যেখান থেকে আমাদের এখানে আসে, সেই জায়গায় তারা যদি আঘাত হানে তাহলে কি হবে সেটা গোটা বিশ্ব বুঝতে শুরু করেছে। তেলের দাম, অপরিশোধিত তেলের দাম ব্যারেল প্রতি কমে ওই $70-72 চলে এসেছিল, যেটা একটা কিছুদিন আগেও 120 অবধি, 120-25 অবধি পৌঁছে গেছিলো। সেখান থেকে জাস্ট শুধু যুদ্ধটা থামছে এতেই 70-72 চলে এসেছিল। আবার সেটা একদিনে 78 পৌঁছেছে। আমি জানি না, যখন আপনাদের সাথে কথা বলছি তখন এটা বেড়ে কোথায় পৌঁছে গেছে। আপনাদের মনে আছে যে এই যুদ্ধগুলো, এই ধরনের স্ট্র্যাটেজিক যুদ্ধ, যেখানে ওই নির্দিষ্ট একটা তেলের জায়গা, এটার পেছনে একটা স্ট্র্যাটেজি আছে, একটা কৌশল আছে, ভাবনা চিন্তা আছে। তো সেটা কি? সেটা তো ইউক্রেন বোঝাচ্ছে আমাদের। রাশিয়ার 11টা বৃহত্তম তেল শোধনাগারের সবকটাতে সফলভাবে তারা ড্রোন হামলা চালিয়েছে। এবার ওই রাশিয়ার তেল শোধনাগারগুলোতে তাদের হামলায় অনেকগুলো কারখানাই অকেজ হয়ে গেছে। ফলে তেল আছে রাশিয়ার, অপরিশোধিত তেল প্রচুর আছে, কিন্তু সেগুলোকে পরিশোধন করবে কি করে? এরম তো না যে খনির থেকে তেল তুলবে আর গাড়ির ট্যাঙ্কে ঢেলে দেবে, ওভাবে তো হয় না। আমরা যেরকম ওই আমাদের বাড়িতে ওয়াটার পিউরিফায়ার আছে, জল টল সেখানটার থেকে শোধন করে আমরা পান করি আর কি, ঠিক সেরকম তেলও খনির থেকে তোলার পর সেটাকে পরিশোধন করতে হয়। তারপর তো সেটার থেকে বিভিন্ন কিছু বেরোয় আর কি। তার মধ্যে যেরকম তেল আছে, তেমন সেটার বাই প্রোডাক্ট হিসেবে অনেক কিছু পাওয়া যায়, যার মধ্যে সার টার সব কিছু, খনিজ, বিভিন্ন কিছু, বিভিন্ন রাসায়নিক সেগুলো পাওয়া যায়। ফলে এটা আমাদের প্রতি মুহূর্তে দরকার, পেট্রোলিয়ামজাত পণ্য। রাশিয়ায় সেই পরিকাঠামোটা, সেই পরিশোধনের পরিকাঠামোটাই নষ্ট হয়ে যাওয়ায় কী হয়েছে জানেন? রাশিয়া এখন ভারত থেকে তেল কিনবে বলে ঠিক করেছে। একদম ঠিক শুনেছে। এতদিন ধরে শুনতেন তো আমরা রাশিয়ার থেকে তেল কিনছি, আমেরিকা বারণ করছে, শুনছি না, তাও কিনছি কারণ রাশিয়া আমাদের সস্তায় তেল দিচ্ছে। এটাও এক ধরনের তেল দেওয়া নেওয়ার বিষয় আর কি। কারণ ভারত বিশ্বের বাজারে তারা কিন্তু অন্যতম বৃহৎ তেল পরিশোধনকারী। আমাদের এখানে যে পরিকাঠামো আছে, বিশ্বের 4র্থ বা 5ম আমরা হব।
মানে এটাকে এই যে তেলটাকে এটা দেখে আপনাদের মনে হতে পারে বাহ এটা বেশ আন্তর্জাতিক মানের তেল দেওয়া নেওয়া, তেল দেওয়া নেওয়াই বটে আর কি। ভারত রাশিয়াকে তেল বিক্রি করবে এরকম এই কদিন আগে অবধি যখন আমরা কোথা থেকে তেল পাবো, কোথা থেকে কিনবো এ সমস্ত ভাবছিলাম, তখন এরকম উল্টো ঘটনা ঘটবে সেটা কখনো ভাবতে পেরেছিলেন? এখন ভাবতে পারছি, কারণ এটা বাস্তব হয়ে দাঁড়িয়েছে, কিন্তু খুশি হতে পারছি না। কারণ যে কারণে ভারত থেকে রাশিয়া তেল কিনতে বাধ্য হয়েছে, এই ইরানের যুদ্ধটা যত দীর্ঘস্থায়ী হবে সেই একই কারণে বিশ্বের আর্থিক মন্দাটা আরও প্রকট হবে, বিভিন্ন দেশে জ্বালানি সংকট আরও বাড়বে, আর তার আঁচ আমাদের গায়ে এসেও লাগবে। এই তেল জিনিসটা না খুব গোলমেলে, এটা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন আপনারা। ঠিক জায়গায় ঠিক মতো যদি তেল দেওয়া যায় তাহলে সব কিছু মসৃণভাবে চলতে থাকে। যদি ভুল জায়গায় ভুলভাবে তেল দিয়ে ফেলেন তাহলে কিন্তু পা পিছলে আছাড় খাওয়া নিশ্চিত। ওই ইরানকে হুমকি দিতে গিয়ে ট্রাম্প কিন্তু ওই ভুল জায়গায় ভুলভাবে তেল ফেলে বসে আছেন, এটা নিয়ে কোনো সংশয় নেই। আমাদের এখানকার ছোটোখাটো স্কুল যেগুলোতে আজকাল ওই শিক্ষক টিক্ষক খুব একটা নেই, হ্যাঁ সেই রকম জায়গাতেও হয়তো ছাত্ররা এই রকম মিসফায়ার করবেন না যেটা তিনি করে ফেললেন। রেগুলার বেসিসে মিসফায়ার অবশ্য করছেন তারা, উল্টে তারা একই সঙ্গে ইরানের মিসাইলগুলো আটকাতে গিয়েও মিসফায়ার করছেন, লেজে পড়ে হচ্ছেন, এটা বুঝতে পারছি। কিন্তু ইরানের মিসাইল তারা অকেজো করছেন এ কথা বলতে গিয়ে আমেরিকার প্রেসিডেন্ট কি বললেন শুনলেন? ইসলামিক রিপাবলিক অফ ইরানের বদলে ইসলামিক রিপাবলিক অফ জাপান বলে দিলেন। ভাবুন তো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমেরিকা জাপান তারা কোনোদিন ওই রণাঙ্গনে অন্তত মুখোমুখি হয়নি। 1942 পার্ল হারবারে যেটা শুরু হয়েছিল সেটা 45 হিরোশিমা নাগাসাকিতে শেষ হয়েছিল। ট্রাম্প ভুল করে সেই জাপান, সেই যুদ্ধের স্মৃতি এইগুলো সব টেনে নিয়ে এলেন, আর নিজেদের সেটা তো তাদের বা মানব সভ্যতার ইতিহাসে একটা ঘৃণ্যতম একটা দিন ছিল, ঘৃণ্যতম একটা নিদর্শন ছিল। সেই ইতিহাসটাকেই তো জনমানসে তুলে নিয়ে এলেন। মানে ট্রাম্প সাহেব এবার তার এই সখাত তেলে ডুবে মরবেন কিনা এটা এখন ভেবে দেখার কথা। ট্রাম্প তার কথায় কোনো প্রতিক্রিয়া দেবে কি দেবে না সেটা তো ভবিষ্যৎ বলবে। মানে এইরকমভাবে তাদের ভূত ভবিষ্যৎ সব বদলে দিল। মানে ট্রাম্প যা খুশি তাই করছেন, তার দলের ফুটবলারের রেড কার্ড পর্যন্ত বদলে দিচ্ছেন, এগুলো সব ঠিক আছে, কিন্তু তা বলে জাপানকে ইসলামিক রিপাবলিক করে দেবেন, এটা জাপানিরা কতটা ভালোভাবে নেবেন আমি জানি না। কিন্তু শুধুই কি ট্রাম্প এরকম মিসফায়ার করেন? ট্রাম্প তো জননেতা, মানে আমেরিকার একজন নেতা তো বটেই, প্রেসিডেন্ট কি নেতা নন? নেতারাই কি এরকম ভুল করেন? এইরকম ভুল কি দিলীপ ঘোষও করলেন? বা বলতে পারেন ভুল বলার বদলে মিসফায়ার বলি, ট্রাম্প থেকে আসছি তো, এরকম মিসফায়ার কি ট্রাম্পের মতো দিলীপ ঘোষও করলেন? দিনের শেষে নেতা তো। দেখুন, এটা বলছি তার কারণ তিনি একটা নতুন ধরনের আক্রমণের নিদান দিয়ে বসে আছেন। কাদের আক্রমণ করা হবে সেটাও বলে দিয়েছেন, এবং সেটা ঘটনাচক্রে কিন্তু তাদের রাজনৈতিক প্রতিপক্ষ নাও হতে পারে। ওই জন্য বললাম ফায়ার হয়তো করার কথা বললেন, কিন্তু কোথায় ফায়ার করার কথা বললেন? কালকে বলছিলাম না, ওই বারুইপুরের গণধর্ষণ আর খুনে অন্যতম অভিযুক্তর এই এনকাউন্টার যেটা হয়ে গেল, সেটাতে সবাই খুশি হতে পারেননি। কেউ এই এনকাউন্টারের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছিলেন, যাদের মধ্যে বুদ্ধিজীবীরাও আছেন। এবার তো ঘটনা, বুদ্ধিজীবীরা তাদের বুদ্ধি খাটান এবং সবসময়, মানে এটা বুদ্ধিজীবীর সংজ্ঞাটা আমার মনে হয় এটা সবসময় যে সচরাচর স্রোতের বিপরীতে যারা হাঁটেন তাদের বুদ্ধিজীবী বলা হয়। একমাত্র যখন এই ক্ষমতা বদলায় বা নিজেদের স্বার্থের ব্যাপার হয় তখন তারা স্রোতের পক্ষে, যেখানে সবাই যাচ্ছেন সেখানে তারাও সামিল হয়ে যায়। এইভাবে ব্যাপারটা দেখা যেতে পারে, কিন্তু সেটা তো অন্য ব্যাখ্যা, অন্য বিতর্ক। দিলীপ ঘোষ তিনি কিন্তু অন্য চোখে দেখেছেন পুরো ব্যাপারটা। দিলীপ ঘোষের মনে হচ্ছেন যারা এনকাউন্টার নিয়ে আপত্তি জানাচ্ছেন তারা প্রতিক্রিয়াশীল,
বদলে যাওয়া জমানায় দুষ্টের দমনের এই চটজলদি ডেলিভারি তারা মানতে পারছেন না। সুতরাং তার মনে হচ্ছে যে সমস্ত বুদ্ধিজীবী এই এনকাউন্টার নিয়ে প্রশ্ন তুলছেন বা সমালোচনা করছেন তাদের লক্ষ্য করেও ডিম ছোড়া হোক। দেখুন, এটা সেই পুরনো থিওরি, হাত থাকতে মুখে কেন, এটা আমরা জানি। এমনিতে দিলীপ ঘোষ বরাবরই স্বাধীন চেতা, স্পষ্ট বক্তা, একটু মেটো রাজনীতি করেন, সোজা কথা সহজভাবে একদম স্ট্রেট দেখে দেন। উনি কথা বলেন না, উনি দাগেন কথা আর কি, তোপ দাগার মতো করে। কিন্তু তিনি তো একজন মন্ত্রী, তাদের একটা কিছু দায় দায়িত্ব এবং সবথেকে বড় কথা একটা দলীয় শৃঙ্খলা বলে যে একটা বিষয় আছে, একটা যে বাধা নিষেধ আছে, একটা নির্দেশিকা থাকে, একটা অলিখিত, সবসময় যে সেটা যে লিখিত পড়িতে হবে এরকম কোনো কথা নেই। কিছু তো রীতিনীতি এগুলো থাকে। দিলীপ ঘোষ কি তাতেও বাধা পড়েন না? নাহলে যেখানে তার দলের রাজ্য সভাপতি এবং তিনি যে সরকারের মন্ত্রী, সেই সরকারের মুখ্যমন্ত্রী বারবার এই ডিম ছোড়ার বিষয়ে আপত্তি জানাচ্ছেন, বারবার যখন তারা বলার চেষ্টা করছেন এই বিষয়টা নিয়ে সতর্ক হওয়ার প্রয়োজন রয়েছে, কারণ এটার মধ্যে একটা বদভ্যাস তৈরির ইঙ্গিত রয়েছে। এই বিষয়টা যত সর্বজনীন হবে, একটা সময় লোকের নিজেদের মধ্যে এই ডিম ছোড়াছুড়িটাকে ততই স্বাভাবিক বলে মনে করবে এবং তাতে একটা সময় গিয়ে আইন শৃঙ্খলাটা প্রশ্নের মুখে দাঁড়াবে। এটা তারা মনে করছেন, এই জন্যই এর উপর রাশ টানতে চাইছেন, আর তত দিলীপ ঘোষ ডিম ছোড়াকে সমর্থন করছেন। প্রশ্ন হচ্ছে কেন করছেন? তার নেতৃত্বের কথার বিপরীতে কথা কেন বলছেন? কেন দলের লাইনের বাইরে যাচ্ছেন? নাকি তিনি জেনে বুঝেই উল্টো দিকটা বেছে নিচ্ছেন? বোঝাতে চাইছেন যে স্রোতের প্রতিকূলে সাঁতার কেটেই তিনি বেশি স্বচ্ছন্দ। বুদ্ধিজীবী নামে এরা সমাজ বিরোধী। আমার মনে হয় এই যে অপরাধ বেড়েছে সমাজে, অপরাধীদের পেছনে এই কমিউনিস্টরা, এই বুদ্ধিজীবীরা চিরদিন দাঁড়িয়েছে। এরা নিজের খালি ইমেজ, নিজের নাম ছাড়া কিছু চায় না। যখন অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন, আবার অপরাধীকে সাজা দিলে তার বিরুদ্ধে আন্দোলন। আমি বলছি যে ডিম যেখানে সেখানে নষ্ট করবেন না, এই বুদ্ধিজীবীদের মাথায় ডিম ভাঙুন, বুঝিয়ে দিন এরা সমাজ বিরোধী। আর যদি সেরকম হয় এরা এর বিরুদ্ধে দাঁড়ান, যে অপরাধী এবং যে অপরাধীকে সাহায্য করছে, সমর্থন, দুজনকে সমান ট্রিটমেন্ট করা। বোধহয় একটা জিনিস উনি বোধহয় একটু স্মরণে রাখলে ভালো হয়, সেটা হচ্ছে একটি বিজ্ঞানের একটি সূত্র, যে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। এর ওপরে গোটা পৃথিবী দাঁড়িয়ে রয়েছে। এবার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা এসব ভুলে যায়। ওনার আজকের বক্তব্য কোনো একটা দিন সমান এবং বিপরীত প্রতিক্রিয়ায় ফেরত আসবে ওনার কাছে বলেই আমার ধারণা। না, দিলীপ বাবু যে কথাগুলো বলছেন এগুলো ঠিক হচ্ছে না। কখনো বলছেন এই ডিম থেরাপি হোক, কখনো ওই হচ্ছে যে ডিমের বদলে পাথর মারতে বলবো, এগুলো ঠিক না। যখন দার্জিলিংয়ে ওনার পশ্চাৎ দেশে কি যেন কে মেরেছিল, সেটাও কিন্তু দেখতে ভালো লাগেনি। ফলে এই ধরনের জিনিসগুলো ওনাদের মতো সিনিয়র নেতাদের মুখ থেকে শোভা পায় না। হঠাৎ আজ ক্ষমতা আছে বললে একটুখানি চারটে গরম ডায়লগ দিয়ে নিলাম, হ্যাঁ, এটা ঠিক না। সব তো শুনলে, আলাদা করে আর বলার কিছু নেই। ঘটনা হচ্ছে আপনি না চাইলেও আপনাকে ভাবতে বাধ্য করানোর নামই হচ্ছে রাজনীতি। আর যদি সত্যি ব্যাপারটা আরও গুরুতর হয়, যদি সত্যি সত্যি ডিম ছেড়ে অন্য কিছু ছোড়াছুড়ি শুরু হয়, তখন সময়ের মোচড় তো কখন কি হয়ে যায় কিচ্ছু বলা যায় না। কারণ এই ডিম ছোড়ার মধ্যে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা রয়েছে, তা বাড়তে দিলে বিপুল সমর্থন নিয়ে ক্ষমতায় আসা সরকারকেও যে বিড়ম্বনায় পড়তে হতে পারে, সে আশঙ্কা ওই বললাম মুখ্যমন্ত্রী বা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য তারা বারবার সতর্ক করছেন। আর তার প্রমাণ সেটাও হাতে গরম পাওয়া গেছে। পূর্ব মেদিনীপুরের রামনগরে এক বর্ষিয়ান তৃণমূল নেতাকে ডিম মারেন এক বিজেপি কর্মী। ওই তৃণমূল নেতা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ। দেখুন, পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ হওয়া বা তৃণমূল করাটা কোনো অপরাধ নয়। তিনি যদি কোনো অপরাধ করে থাকেন তাহলে সেটা অবশ্যই অপরাধ, সেটা আইনানুগভাবে নিশ্চয়ই তার বিরুদ্ধে ব্যবস্থা হবে। কিন্তু তাকে ডিমটা মারা হলো কেন, এক্ষেত্রেও সেটাই জানার সবার মধ্যে আগ্রহ থাকবে, যে তাহলে সত্যিই কি তিনি অত্যন্ত ঘৃণ্য কিছু অপরাধ করেছেন এর বাইরেও।
মানে শুধু পঞ্চায়েত সমিতির একটা পদে রয়েছেন বা তিনি তৃণমূল করতেন, এর বাইরে কি আরও কিছু ব্যাপার রয়েছে? দেখুন, হামলার পর পাশের চায়ের দোকান থেকে ছুটে আসা লোকজন এই প্রশ্নটাই তো করছিলেন, দেখলাম ওই ভিডিওতেই দেখছিলাম। যিনি হামলাকারী তিনি নিজেকে বিজেপি নেতা বলে দাবি করেছেন এবং তারপর যেটা বললেন সেটা আরও ভয়ঙ্কর। এটা সরকারের জন্য আরও একটা ওই অ্যালার্ম বলে না, সতর্কবার্তা। বললেন সরকারের অর্ডার আছে তাই ডিম ছুঁড়েছেন। এখানেই দুশ্চিন্তার জায়গাটা তৈরি হচ্ছে। ক্ষমতায় গা ঘেঁষাঘেঁষি করে বা চুপিসারে ক্ষমতার ওই ছত্রছায়ায় ঢুকে পড়ে অনেকেই মনের ভেতরে যে ক্ষমতাবান হওয়ার একটা উদগ্র বাসনা থাকে, আমাদের সবার থাকে। দেখি না আমরা ওই সিনেমা হলে যখন ওই হিরো ভিলেনকে প্রবল মারে, জীবনে তো আমরা ঠিক করে হয়তো ওই পিঁপড়ে টিপড়েও মারতে পারিনি, মনের মধ্যে স্বাদ থাকে সবার। ওই জন্য হাততালি ওঠে, কিরম হাত ফাত ছুড়িয়ে আমরা মাঝে মধ্যে যখন ভিলেনকে মারে। আসলে আমাদের হয়ে আমাদের ওই ভেতরের অবদমিত ওই ইচ্ছেটা, সেটা ওখানে হিরো পালন করে দেন। হিরোর কথায় মনে পড়ে গেল, এক ফাঁকে শেয়ার করে নিই। আমাদের এখানকার যিনি এক্ষেত্রে সিনেমা জগতের মোটামুটি সব থেকে বড় মেগাস্টার আর কি, প্রসেনজিৎ চ্যাটার্জি, তিনি আজকে আবার ওই নবান্নে গিয়ে হাজির হয়েছিলেন। দুদিন আগে তার বাড়িতে গেলেন অমিত শাহ, তারপর তিনি চলে গেলেন নবান্নে। দেখুন, তখনও বলেছিলেন, এখনও বলেছেন, এগুলো কিছু না, এর আগেরটা সৌজন্য সাক্ষাৎ ছিল, এটা শুধুমাত্র ওই টালিগঞ্জ সংক্রান্ত ব্যাপারে, ইন্ডাস্ট্রি সংক্রান্ত ব্যাপারে হয়তো ঘটনাচক্রে, মানে তিনি যেহেতু অত বড় একজন অভিনেতা, তাই জন্যই আমরা তাদের বক্তব্যগুলো শুনে একটুখানি ভাবতে বসি। সবটাই এরকম কাকতালীত হয়, এরকম তার বাড়িতে গেলেন আবার তিনি এলেন, হবে হয়তো। আসলে মরশুমটাই রাজ্যসভার বিভিন্ন পদে প্রার্থী ঠিক করার, তো রাষ্ট্রপতিও কিন্তু মাঝে মাঝে বিখ্যাত লোকেদের এরকম মানে বেছে নেন আর কি রাজ্যসভায় যাওয়ার জন্য। ফলে অনেক রাস্তা খোলা, কোন রাস্তায় আমি কোন পথে যে চলি বলে কে কোথায় চলে যাবেন এ তো কিচ্ছু বোঝা যায় না। তো যাই হোক, নেতাদের সঙ্গে অভিনেতাদের এই সমস্ত ব্যাপার থেকে একটুখানি সরেই আসি আর কি। তো যে কথাটা বলছিলাম, আশঙ্কার জায়গাটায় ফিরি। এই যে একটা ছাঁকনি দরকার, এই যারা ওই হিরোদের মতো, হিরোদের মধ্যে দিয়ে নিজেদের উদগ্র অবদমিত যে ক্ষমতাটা প্রয়োগ করতে চান, ঠিক একইভাবে তো তারা ওই ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় জোর করে ঢুকে পড়েন, যার জন্য শ্রমিক ভট্টাচার্য সিঁদুরে মেঘ দেখে বারবার ছাঁকনির কথা বলেছেন। 4 ঘন্টায় বিজেপি হওয়াদের বিরুদ্ধে বক্তব্য রেখেছেন। এটা নিশ্চিত কোনো সরকার কোনো দিন কাউকে এরমভাবে হাতে ডিমের ক্রেট নিয়ে ঘুরে বেড়াতে বলবে না, যাকে দেখবেন তাকে গিয়ে ডিম মারুন, কোনো দিন বলতেই পারেন না। শুভেন্দু অধিকারী তো বারণ করছেন, শ্রমিক ভট্টাচার্য বারণ করছেন, কিন্তু এরা তার মানে সেই অনুশাসন মানার লোক নন। এরা নিজেদের মতো করে হয়ে গেছে, নিজে নিজে বিজেপি। এই নিজে নিজে হয়ে যাওয়ারা এবং নিজে নিজে বিজেপি হয়ে ক্ষমতাসীন হয়ে গিয়ে আর কি সেই ক্ষমতার আবার অপপ্রয়োগ করাটা, এটাই দুশ্চিন্তার। এই সিঁদুরে মেঘটাই শ্রমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারীরা হয়তো দেখতে পেয়েছেন। দিলীপ ঘোষ ছাঁকনির প্রয়োজনীয়তাটা অনুভব করলেও এই জায়গাটা হয়তো ভাবেননি। বলা যায় না, যেভাবে সরকারের অর্ডারের কথা বলছিলেন ওই রামনগরের নিচুতলার কর্মী বা জানি না কি লেভেলের কর্মী, তিনি হয়তো বলতে পারেন যে আরে দিলীপ ঘোষ তিনি তো রাজ্যের মন্ত্রী, সরকারের একজন, সুতরাং তার কথাকেই আমি সরকারের অর্ডার হিসেবে ধরে নিয়েছি। এটা করেছে কে? সেই কেন তুমি বুঝে গেল? কেন তুমি এইসব বলে একদম ভদ্র দালালি করছে?
এটা সরকার থেকে অর্ডার। কে কোন সরকার? আমাদের সরকার। তুমি কে? তুমি কে? তুমি কে? আমি এখানকার ইনচার্জে আছি। তুমি কোন ইনচার্জে আছো? আমি তুমি এখানকার কোন কিসের জন্য? ব্লকে খাস জায়গাগুলো পুরো ভেস্ট করে দিয়েছে, নিজের ব্যবসার কাজে লাগিয়েছে, অসাধু উপায়ে বহু অর্থ উপার্জন করেছে। ওনার যাতে আইনানুগ শাস্তি হয় আমি মিডিয়ার মাধ্যমে বার্তা দিতে চাইছি। রামনগরপুর আপামর জনসাধারণ যেখানে মানব দাসের দুর্নীতি আছে, প্রমাণ আছে, তারা অতি সত্বর প্রশাসনের কাছে যোগাযোগ করে তার নামে আইনানুগ ব্যবস্থা সহযোগিতা করবার জন্য আবেদন রাখছি। বয়সটা 75-76 বছর। 2008 সাল থেকে সিপিএম এর আমলেও কর্মাধ্যক্ষ আছি, আর সিপিএম যখন পরিবর্তন হয় তৃণমূল আছে তখনও কর্মাধ্যক্ষ। আমাদের এই ধরনের কালচার কোনোদিন ছিল না। আমার 75 রানিং 76 চলছে। আমি কি বলবো, আমি তো এগুলো ভাবতে পারিনি। ভারতীয় জনতা পার্টি এই ধরনের অশালীন কাজকে কোনোভাবেই সমর্থন করে না। শেষ বক্তব্যটা সরকারি ভার্সন, অর্থাৎ দলের তরফ থেকে যেটা বলা হচ্ছে সেই কথাটা। সুতরাং বুঝতে পারছেন নিজের মতো করে লোকজন কিভাবে ব্যাখ্যাগুলো করে নিচ্ছে। ফলে যত বেশি শুরুর দিকে হয়তো সবাই ভাবছিলেন যে এটা একটা খেলার ছলে হচ্ছে, একটা জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ, আবেগের বহিঃপ্রকাশ, সেটা তো হতেই পারে। এটা ভেবেছিলেন বেশ কিছু লোক, এইভাবেই শুরুর দিকে হালকা চালে ব্যাপারটা ব্যাখ্যা করা হচ্ছিল। কিন্তু এখন যে রাশ টানার দরকার পড়ছে সেটা তো দেখলেন। এইভাবে যদি লোকজন নিজের হাতে নিজের ব্যক্তিগত এজেন্ডা সেটা পূরণ করার জন্য এই ডিম টিমের ব্যবহার শুরু করেন, তাহলে আস্তে আস্তে সেটা কতটা সমস্যার হয়ে দাঁড়াবে সেটা তো বুঝতে ভুল করেননি শ্রমিক ভট্টাচার্য বা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী সম্ভবত আরও কিছু বিষয় আঁচ করতে পেরেছেন, আর তাই জন্য বারুইপুরের এনকাউন্টার নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন রাজ্যে। বিচার বিভাগ তদন্ত তো হচ্ছিলই, পাশাপাশি সিআইডি তদন্তও চলবে। কি করবে তারা? খুঁজবে তারা কোন পরিস্থিতিতে কেন এই গণধর্ষণ আর খুনে অন্যতম অভিযুক্তকে গুলি করতে বাধ্য হয়েছিল পুলিশ, এটাই খতিয়ে দেখবে। মানে বুঝতে পারছেন, অপরাধীদের জমা খরচের হিসেব ভোটের আগে তিনি নিজে দিলেও শুভেন্দু অধিকারীর আজকের সিদ্ধান্তের কারণ কি? কেন সিআইডিকে দিয়ে তদন্ত করিয়ে নেওয়ার একটা সিদ্ধান্ত তাকে নিতে হচ্ছে? কারণ প্রথমত তিনি এখন বাংলার মুখ্যমন্ত্রী আর বিরোধী দলনেতা নন। দ্বিতীয়ত রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি সেটা সরকারিভাবে বজায় রাখার দায়িত্ব তার ওপর, তার একটা সাংবিধানিক দায়িত্ব রয়েছে, এবং বাংলার মানুষের মন বুঝে চলার একটা দায় রয়েছে। বাংলার মানুষের একটা মনন আছে, বাঙালির একটা মনন আছে, এটা তো স্বাভাবিক। মানে দিলীপ ঘোষ হয়তো এর একটা অংশকে অপছন্দ করছেন, কিন্তু সার্বিকভাবে বাংলার মননটা রাজ্য সরকার বা বিজেপি অস্বীকার করতে পারছে না। অন্যান্য রাজ্যে যেটা স্বাভাবিক, ধরুন যোগী রাজ্যেও যেটা স্বাভাবিক, সেই এনকাউন্টার এ রাজ্যের মানুষের মধ্যে একটা বিতর্কের সৃষ্টি করতে পারে, এটা তো বাস্তব। যারা বিতর্ক করছেন তাদের কি যুক্তি, তারা সঠিক যুক্তি দিচ্ছেন কি না, তার পেছনে আবেগ আছে না যুক্তি বেশি, এটা হওয়া উচিত কি উচিত না, এগুলো আবার বলছি এগুলো অন্য বিতর্কের বিষয়। আমরা যখন ভাবছি, আমাদের ভাবতে গিয়ে তখন কিন্তু কোথাও গিয়ে যেন মনে হচ্ছে যে এদের জন্য আমরা যতটা যুক্তি, যতটা সুস্থ চেতনার কথা ভাবছি, বলছি, এই বাচ্চা মেয়েটার সঙ্গে এরা কি সেই সুস্থ চেতনায় ব্যবহার করেছিল? বাচ্চা মেয়েটা বাধা দিতে পেরেছিল? বাচ্চা মেয়েটা প্রত্যাঘাত করতে পেরে গেছিল? এরা তো সেই শাস্তিই দিয়েছে, এরাও তো এনকাউন্টার করেছিল। জানি না, হয়তো কারুর মনে হচ্ছে তারা আরও ভবিষ্যৎ দেখছেন, ওই ডিম দেখেই তারা হয়তো কোথাও গিয়ে আশঙ্কিত যে এইভাবে যদি এনকাউন্টারের পর এনকাউন্টার চলতে থাকে তাহলে এনকাউন্টারটাই হয়তো অভ্যেস হয়ে যাবে।
কে কি ভাবছেন তাদের বিষয়, কিন্তু বিশ্বাস করুন ওই বাচ্চাটার মুখটা যতক্ষণ ভেসে উঠছে না, ব্লার করে রেখে দিচ্ছে, আমরা দেখতেও পারিনি, আপনাদেরও দেখায়নি, দেখানোর নিয়মও নেই। কিন্তু একবার চোখ বুজে ভাবুন তো, একটা বাচ্চা 11 বছরের, তার উপর ওই অকথ্য অত্যাচার করার পর গলায় পা তুলে দিচ্ছে ওই নৃশংস নরাধামগুলো, হয়তো বেঁচে থাকা অবস্থায় বস্তায় পুরে জলে ফেলে দিচ্ছে। আমি জানি না এদের আর কি করা উচিত। এই ক্ষেত্রে যুক্তি বোধ কোথাও গিয়ে থমকে দাঁড়ায়, এইটুকুনি বলতে পারি। এটাও তো মানুষ হওয়ারই কারণ, মানুষ হওয়ার জন্যই তো এই আবেগগুলো ভেতর থেকে বেরিয়ে আসে। এটা ঘটনা, আবার বলছি, ঠান্ডা মাথায় ভেবে দেখেছি। যার বাড়ির কেউ এইভাবে হারিয়ে যায়, তার বাবা মা তারা হয়তো বলেন যে আমরা তার চরম শাস্তি চাই। দিল্লিতে নির্ভয়া কাণ্ডে যখন ফাঁসি হয়েছিল, তার পরিবারের লোকজন বলেছিলেন আজকে মনটা শান্ত হলো। সত্যি কি হয়? সত্যি কি ওই আরেকটা জীবন যাওয়ার মধ্যে দিয়ে, জীবন যাওয়া কেন, কোনো কিছুর মধ্যে দিয়ে তার যে ক্ষতিটা হয়ে গেল, তার কি কোথাও গিয়ে পূরণ হতে পারে? ওই শূন্যতা কখনো হয়তো যায় না, কিন্তু তাৎক্ষণিকভাবে তার হয়তো মনে হয় ওটা করলে হয়তো আমি শান্তি পেতে পারি, হয়তো সেটা কেটে যাবে, হয়তো কোথাও, আমরা তো ভাবি কোথাও সে আছে, যে যন্ত্রণা সে সহ্য করেছে যেখানেই থাকুক সেখানে হয়তো সে শান্তি পাবে। এটাই তো আমাদের ভাবনা, সোজাসুজি ভাবি আমরা, যদি একদম তাই দাঁড়ায়, বিশ্বাস করুন। তাই জন্যই বলছি, কিছু কিছু জায়গায় গিয়ে না যুক্তি থমকে দাঁড়ায়, কিন্তু রাজনীতিক বা যারা প্রশাসনিক দায়িত্বে থাকে তাদের তো শুধু আবেগ তাড়িত হলে চলে না। ওই জন্যই হয়তো সিআইডি তদন্তের পথে মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রীকে হাঁটতে হয়েছে। তিনি বুঝেছেন যে মানুষের মনের এই দ্বিধা দ্বন্দ্বের জায়গাটা, এটা মিটিয়ে দেওয়াটা দরকার। নাহলে কিন্তু এটা যত বেশি এই দ্বিধা দ্বন্দ্ব সংশয় চলবে, তত একটা সংঘাতের দিকে এগিয়ে যাবে, এবং মনের ভেতরে যত বেশি এই পারস্পরিক ভাবনার সংঘাত হবে, তত বেশি হয়তো বিভিন্ন মত পথ অস্থিরতা সবই বাড়বে। তিনি বুঝেছেন বাঙালি যেহেতু এগিয়ে ভাবে, তাই যে কোনো সময় এনকাউন্টার নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠে আসতে পারে। সেই এনকাউন্টারটাই সমাধানের পথ কিনা, এটার বদলে বেশ কিছু বক্তব্য তো অনেক দিন ধরেই আমরা দেখছি উঠে এসছে, ভারতের বিভিন্ন প্রান্তে বিভিন্ন জায়গায় উঠেছে। তো যোগীরাজ্যেই কত এনকাউন্টার হয়েছে, কিন্তু প্রথম এনকাউন্টারের পরে অপরাধ তো বন্ধ হয়নি। যদি হতো তাহলে পরের পর সব এনকাউন্টারগুলো হয়েছে। ফলে এগুলো তর্কের বিষয়, কিন্তু এই আবেগ তর্ক যুক্তি এগুলোর মাঝখানে, যদিও এটা আমরা যত লোকের সাথে কথা বলেছি, হয়তো 99% মানুষ এই এনকাউন্টারের মাধ্যমে উচিত শাস্তি হয়েছে বলে মনে করছেন, তবুও সরকারিভাবে তো এটাকে ওইভাবে শাস্তি দেওয়ার জন্য এনকাউন্টার বলা হয়নি। হয়তো শাসক পক্ষের মন্ত্রী বা নেতাদের অনেকেরই বক্তব্যগুলো শুনলে মনে হবে যে তারা এই জায়গাটায় হয়তো নিজেদের যে সমর্থনের জায়গাটা, যে এটাই হওয়া উচিত, সেটাই প্রকাশ করে ফেলছেন। কিন্তু যারা বললাম সাংবিধানিক পদে থাকেন, তাদের আইনের দিকটা তো খতিয়ে দেখতে হয়। সরকার তো আইনের শাসনই প্রতিষ্ঠা করে, এটাই তো তাদের দায়িত্ব। এই বিজেপি আমলে যখন বারবার বলা হচ্ছে যে তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে চান, সেই আইনের শাসন যেটা তৃণমূল আমলে হারিয়ে গেছিল, সেটা নিয়ে যাতে কোনো সংশয় না ওঠে, সেই বার্তা দিতেই তো এই সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হচ্ছে, যাতে বিরোধীদের অস্ত্র ফোঁতা হয়ে যায় গোড়াতেই, আর দুষ্কৃতীদের মনে ভয় ঢোকাতে গিয়ে যাতে সাধারণের মনে ভয়টা ঢুকে না যেতে পারে, এটা নিশ্চিত করতেই এই আইনের পথে হেঁটে সিআইডি তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে এই সরকারি তরফে। অপরাধী সাজা পেয়েছে, বাকিরাও পাবে, তাতে খুশি নন। ওনারা কী চাইছিলেন? অপরাধীকে বাঁচিয়ে রাখা, ট্রায়াল চলবে, ওনারা রোজ গিয়ে ড্রামা করবেন কোর্টের সামনে, এই সুযোগ আমরা দেবো না ওদেরকে। এরকম যদি পুলিশের উপরে কেউ আঘাত করে বা আঘাত করার চেষ্টা করে, তো পুলিশ যেটা কাজ করে আত্মরক্ষার্থে, ওটা তো পুলিশ করবেই। তা যে কোনো জায়গা হতে পারে, এখানে তো কোনো বাউন্ডারি বলে কলকাতা বা এরকম নেই। উইদিন লিগাল লিমিটস ইফ পুলিশ ইজ অ্যাট্যাকড,
Police has got all right of self-defense. কিন্তু একটা কথা বলুন তো, অভিষেককে নিয়ে বিজেপি সরকারের যে মাথা ব্যথা আছে, ভাবনা চিন্তা আছে, সেটা তো বোঝা যাচ্ছে। এই বারবার এই যে তার গলার স্বর দেওয়ার জন্য চারপাশ থেকে বক্তব্য রাখা হচ্ছে, চেয়েছে পুলিশ, আদালতে এখন গোটা ব্যাপারটা আদালত নির্দেশ দিয়েছে তাকে দিতেই হবে। কিন্তু এই মামলায়, অভিষেকের ডিজে মামলায় সিআইডি বিজেপি বিধায়ককে কেন ডাকলো? হ্যাঁ, তাই তো হয়েছে। ডিজে হুমকি মামলায় গোসাবার বিজেপি বিধায়ক বিকর্ণ নস্করের বয়ান রেকর্ড করেছে সিআইডি। ভোটের প্রচারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিজে হুমকি দিয়েছিলেন, তার জন্য গলার স্বর দিচ্ছেন না, আর তার জন্য এসে বয়ান দিয়ে গেলেন বিজেপির বিধায়ক। এটা কেন? অনেকেরই অবশ্য মনে হয় যে শুধু তুমি নয় অবলাকান্তের মতো অনেকেরই বলার সময় খেয়াল থাকে না কি বলছেন না বলছেন, ফলে অভিষেক তিনি বলে যে ফেলেছিলেন সেটা স্বীকারও করেছেন, বলেইছেন আর কি। কিন্তু তারপরেও এরকম বিজেপি বিধায়ককে ডেকে বয়ান রেকর্ড করা হচ্ছে, এই উল্টো জিনিসটা কেন? এটাই তো সবথেকে বড় প্রশ্ন। আসলে অভিষেক কি বলেছেন সেটা সবাই শুনেছেন, অভিষেক নিজে স্বীকারও করে নিয়েছেন, কিন্তু তারপরেও এই পদক্ষেপগুলো হচ্ছে কিছু সুনির্দিষ্ট লক্ষ্যে। অভিষেক তিনি যেটা করেছেন সেটার যে প্রতিক্রিয়াটা, সেটার ফলে কি হয়েছে, এই বিজেপি বিধায়কের এই বিকর্ণ নস্করের বক্তব্যটা নেওয়া, বয়ানটা নেওয়াটা আসলে সেটার কেস স্টাডি। অর্থাৎ অভিষেক যেটা বলেছেন সেটা যদি কারণ হয় তাহলে কার্যটা কি সেটা বুঝতেই, অর্থাৎ অভিষেকের বিরুদ্ধে কেসটাকে জোরদার করতেই, তার স্বস্তির রাস্তাটা সমস্ত দিকে বন্ধ করতেই, এমন জায়গায় গোটা ব্যাপারটাকে নিয়ে যাওয়া যাতে তার আর বেরোনোর কোনো রাস্তা না থাকে, সেটা সুনিশ্চিত করতেই বিজেপি বিধায়ককে ডেকে তার বয়ান নেওয়া হয়েছে। কেন জানেন? 4 মের পর গোসাবার বিজেপি বিধায়কের বিজয় মিছিলে হামলা হয়েছিল, তৃণমূলের বিরুদ্ধে এই হামলার অভিযোগ উঠেছিল। এবার অভিষেকের হুমকির জেরেই যে হামলা হয়েছিল এটা সেই সময়ে বিজেপি অভিযোগ করেছিল, এবার সেটাকেই সরকারিভাবে রেকর্ড করিয়ে নিলেন তদন্তকারীরা। এগুলো সবই এরপর আদালতে অভিষেকের বিরুদ্ধে যাবে। যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে ডিজে বাজানো কেস, তার ফলে আমার যে 4 তারিখে আমরা যখন ফিরছিলাম, আমাদের উপরে অভিষেক ব্যানার্জির উস্কানিতে আমার উপরে হামলা হয়। আমার যে যাচ্ছিল, আমার যে কনভয় যাচ্ছিল, আমার ওই র্যালি যাচ্ছিল, ওই বিজয় র্যালি যাচ্ছিল, সেই র্যালির উপরে হামলা হয়। আর তার জন্য আমি কমপ্লেন করেছিলাম, সেই জন্য আজকে স্টেটমেন্ট দেওয়ার জন্য ডেকেছি। দেখুন, গোসাবার বিজেপির বিধায়ক যে কথাগুলো বললেন সেগুলোর মধ্যে কোনো চমক বা সারপ্রাইজ নেই। সারপ্রাইজ অবশ্য আছে, কিন্তু সেটা নবান্নে। আজ ওই এক সারপ্রাইজ, নবান্নে প্রসেনজিতের যাওয়া, সেটা আমরা বললাম। এবার সেটা বাদ দিয়ে আজকে যদিও মানে ওই বললাম যে প্রসেনজিৎ দাবি করেছেন যে উত্তম কুমারের শতবর্ষ পালনে মুখ্যমন্ত্রীর সহযোগিতা চাইতে তিনি নবান্নে গেছিলেন। এবার ওই বললাম যে তারপর বা তার সাহায্য কেউ অন্য ক্ষেত্রে চেয়েছেন কি না এটা আমরা জানি না, কিন্তু আজ শুধু প্রসেনজিৎ নন, আরও 2 জন মানুষ এমন নবান্নে গেছিলেন যারা অন্য জগতের মানুষ ছিলেন, এখন আপাতমস্তক রাজনীতিক, কিন্তু অন্য দলের রাজনীতিক। ইউসুফ পাঠান আর শতাব্দী রায়, যারা সদ্য তৃণমূল ছেড়ে এনসিপিআইতে যোগ দিয়েছেন, এবার তারা এনসিপিআইতে এখন এনডিএর গোষ্ঠীভুক্ত, ফলে তারা এখন নবান্নে যেতেই পারেন, বন্ধু সরকারের, বন্ধু পার্টির অফিসে। এটা নিয়ে কোনো সমস্যা নেই আর কি। এটার পরেও তাদের যাওয়াটা নিয়ে লোকজনের মনে হয়েছিল যে এই যে তারা গেলেন, বেরিয়ে এলেন, কোনো কথা বললেন না, চুপচাপ এলেন, চুপচাপ চলে গেলেন, এর ভেতরে কি কোনো সারপ্রাইজ আছে? এটা প্রশ্নটা একটা স্বাভাবিক, জানেন তো, কারণ কাকতালীয়ভাবে আজ 3 প্রাক্তন তৃণমূল সাংসদ সবাইকে একইভাবে চমকে দিয়েছেন। সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব আর প্রকাশ চিকবরাইক, 3 জনই আজকে সরকারিভাবে বিজেপিতে যোগ দিয়ে দিলেন। 3 জনই তৃণমূলের টিকিটে রাজ্যসভার সদস্য ছিলেন, সদ্য ইস্তফা দিয়েছেন, আজ বিজেপিতে যোগ দিয়ে দিলেন। এবার বিজেপির রাজ্য সভাপতির আগের ঘোষণা মতো ধরে নেওয়া যায় এরা ভালো তৃণমূল, তাই এদের বিজেপিতে নেওয়া হলো। কিন্তু আমাদের আগ্রহটা অন্য জায়গায়।
প্রথম কথা, দরজাটা কি তাহলে খোলা শুরু হলো? যদি খোলা শুরু হয়, কতটা খোলা হবে, কতদিন খোলা থাকবে, এটা একটা প্রশ্ন। আর দ্বিতীয়ত, সেটা আরও ইন্টারেস্টিং, আপনার মনে আছে গতকালই মমতা বন্দ্যোপাধ্যায় বলছিলেন যারা তার সঙ্গে দূরত্ব বাড়িয়েছেন তারা হয় সরাসরি বিজেপিতে যোগ দিন, না নয়তো তৃণমূলে ফিরে আসুন। দেখুন, অলরেডি 3 জন চলে গেলেন। এবার এটা ভেবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু এটা আত্মশ্লাঘা হতে পারে, গর্ব হতে পারে, বা মনেই হতে পারে, দেখেছো, হতে পারে এরা আমার থেকে দূরে চলে গেছেন, কিন্তু আমার কথা শুনে চলেন, বললাম বিজেপিতে যোগ দিয়ে দিলেন। মানে এটা দেখে আবার মমতা বন্দ্যোপাধ্যায় ভাববেন না তো এখনো তার দলের রাশ তার হাতেই রয়েছে। पब्लिकली डिमांड किया था कि जिस तरह आरजीकर कांड का प्रमाण सबूत इसको मिटाया जा रहा है, उसमें पुलिस कमिश्नर और प्रिंसिपल ऑफ द इंस्टीट्यूशन को कस्टोडियल इंट्रोगेशन होना चाहिए, मतलब गिरफ्तार करके उसका पूछताछ किया जाए। एक दिन में 2 बार हमको बुलाया गया लाल बाजार में नोटिस देके, धमकी आ रहा था कि हमको हत्या किया जाएगा। সুখেন্দু শেখর রায় সিনিয়র নেতা, মমতাদি তাকে 2011-র পর রাজ্যসভায় পাঠিয়েছিলেন। তার আগে সুখেন্দু শেখর রায় কখনো বিধায়ক বা সাংসদ হয়ে জিতে আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় তাকে একাধিকবার পাঠিয়েছেন। কিছুদিন আগেও দূরত্ব তৈরির পরেও আবার তিনি দুঃখ প্রকাশ করে মমতাদির কাছে ফিরে আসেন। মমতাদি তাকে গ্রহণ করেন, উনি এখন হয়তো তার প্রতিদান দিচ্ছেন, এগুলি মমতাদির প্রাপ্য। তারা এর আগে পদত্যাগ করেছিলেন, এখন ব্যক্তিগতভাবে তারা যদি কোনো সিদ্ধান্ত নেন, সেটা তো মানে আমি তো ব্যক্তি স্বাতন্ত্র, তার উপর হস্তক্ষেপ করতে পারি। সুখেন্দু তো অমিত শাহকে গিয়ে ওর বাবার লেখার চিঠি দিয়ে এসছে, এদের কোনো নীতি নেই। দেখ, রাজনৈতিক নেতারা যখন নীতির কথা বলেন তখন মনে হয় এর থেকে বড় সারপ্রাইজ আর কিছু নেই। তবে সারপ্রাইজ কি কম পড়িয়াছে নাকি? আজকে মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, পুর নগর উন্নয়ন মন্ত্রী, মানে শুভেন্দু অধিকারী, শারদত্ত মুখোপাধ্যায় বা অগ্নিমিত্রা পাল, সবাই তো সারপ্রাইজ দেওয়ার মুডে ছিলেন। আজকে আচমকা আসানসোলের রাস্তায় বেরিয়ে পড়েছিলেন পুরমন্ত্রী, বেআইনি পার্কিং দাঁড়িয়ে পড়েছেন, অন স্পট জরিমানার নির্দেশ দিয়েছেন, নিয়ম না মেনে রাস্তায় বাস দাঁড়িয়ে আছে, চাকায় কাঁটা লাগাতে বলেছেন। অর্থাৎ বেনিয়মের বিরুদ্ধে নিয়ম লাগু করার জন্য হঠাৎ করে রাস্তায় বেরিয়ে সবাইকে চমকে দিয়েছেন। একই রকমভাবে তো বেনিয়মের খোঁজে স্বাস্থ্য ভবনে গেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার সারপ্রাইজ ভিজিটের পর স্বাস্থ্যমন্ত্রীও সারপ্রাইজ ভিজিটে বেরোন, বারাসত হাসপাতালে যান তিনি। এবার দেখুন, মুখ্যমন্ত্রীর থেকে স্বাস্থ্যমন্ত্রী দুজনেই বলেছেন এই সরকারি হাসপাতালগুলোর পরিকাঠামো নিয়ে, কাজকর্ম নিয়ে অনেক অভিযোগ আসছে, সেগুলো আচমকা ভিজিট করে তারা নিজেরা পরখ করে নিতে চেয়েছে। কিন্তু তারপরের জায়গাটাই আরও বড় সারপ্রাইজ। এটা সচরাচর আমরা দেখিনি, মানে বলতে শুনেছি কিন্তু কখনো এরকম সুনির্দিষ্ট ডেডলাইন আমরা বেঁধে দিতে দেখিনি। 30শে জুলাই সময় বেঁধে দিয়েছেন মুখ্যমন্ত্রী, বলেছেন তার মধ্যে নজরদারির একটা পাকাপোক্ত একটা বন্দোবস্ত তৈরি করে ফেলতে হবে, একটা সিস্টেম যেখানে কড়া নজরদারি করা হবে নিয়মিতভাবে এই হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র, মানে সরকারি স্বাস্থ্য পরিষেবার জায়গাগুলোতে। এবং সেটা নিয়ে শারদত্ত মুখোপাধ্যায় বলেছেন, উনি নিজেও ডাক্তার শারদত্ত মুখোপাধ্যায়, উনি বলেছেন যে তার হেডমাস্টার ভীষণ কড়া, সুতরাং একদম সময় বেঁধে দিয়েছেন এবং ওই সময়সীমার মধ্যেই তিনি পুরো ব্যবস্থা করে ফেলবেন কিভাবে হঠাৎ এইভাবে চেক করা হয় আর কি, যাতে সব কিছু ঠিকঠাক চলছে কিনা, কোথাও কিছু গণ্ডগোল আছে কিনা। এটা তো দরকার, কারণ আজকেই আমরা দেখছিলাম একটা হাসপাতালে, সরকারি হাসপাতালে ফের ওই মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে, একজন অসুস্থ হয়ে পড়েছিলেন। খারাপ কিছু হয়নি, এটা তার জন্য ভালো, আমাদের সবার জন্য ভালো। আজ মুখ্যমন্ত্রীর সারপ্রাইজ ভিজিটের পরেই ইনস্টিটিউট অফ সাইকিয়াট্রির এক চিকিৎসককে বদলি করা হয়েছে, এটাও একটা বড় সারপ্রাইজ। কেন জানেন? ওই চিকিৎসক, তার নামের মধ্যে সারপ্রাইজ নেই, রিয়াল দাস, কিন্তু তার বাবার নামের মধ্যে সারপ্রাইজ আছে, ডাক্তার এসপি দাস। আপনাদের মনে আছে নামটা? সেই তিলোত্তমা কাণ্ডের সময়, যে সময় আমরা বারবার আপনাদের সামনে তুলে ধরেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ
এই ডাক্তার ইনি বকলমে আমাদের রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থাটাকে নিয়ন্ত্রণ করতেন, এই অভিযোগ তার বিরুদ্ধে ছিল। বিভিন্ন লোক এই অভিযোগ তুলেছিল। এমনকি তিলোত্তমার ধর্ষণ আর খুনের তদন্তে ওই এসপি দাস প্রভাব খাটিয়েছিলেন বলে অভিযোগ উঠেছিল। মনে আছে আপনাদের? থ্রেট কালচার একটা কথা সে সময় বারবার শোনা যেত। এই অভিযোগিত উঠেছিল যে এসপি দাস তার নেপথ্য নায়ক। এই যা যা অভিযোগগুলো তার বিরুদ্ধে উঠেছিল, তার মেয়েকে আজকে বদলির মধ্যে দিয়ে পরিষ্কার বোঝা গেল স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতির ফাইলটা খোলা হলো, এবং এটা সরকারিভাবে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েও দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে বেআইনি নিয়োগ আর স্বজন পোষণের যে অভিযোগগুলো উঠেছিল সেগুলো খতিয়ে দেখা হচ্ছে বলে শারদত্ত মুখোপাধ্যায় জানিয়েছেন। এবং ঘটনাচক্রে এসপি দাসের মেয়ে, তিনি কোনো রকম ওই প্রতিহিংসা পরায়ণতার শিকার হয়েছেন এটা বলা যাবে না, কারণ তার নিয়োগের মধ্যেও নাকি বেআইনিভাবে করা হয়েছে বলে, বেআইনি ব্যাপারটা রয়েছে, জোড়া রয়েছে বলে শোনা গেছে। যথোপযুক্ত ডিগ্রি না থাকা সত্ত্বেও মেডিকেল এডুকেশন মানে চিকিৎসা সংক্রান্ত শিক্ষকতার কাজে তাকে নিয়োগ করা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। শ্যামাপদ দাস ওনার মেয়ের রিয়েল পোস্টিং দিয়ে দিয়েছে, ওনার রিয়েল পোস্টিং যেখানে হওয়া উচিত সেই রিয়েল পোস্টিং দিয়ে দিয়েছে। আনরিয়াল পোস্টিংয়ে ছিলেন, ওনার স্নাতকোত্তর ডিগ্রি নেই, তা ওনাকে দিয়ে দেওয়া হয়েছিল শিক্ষক চিকিৎসকের পদে, সরিয়ে দেওয়া হয়েছে, যথা জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং যা যা যদি বেশি পেমেন্ট দিয়ে থাকা হয়, যদি মাইনে বেশি পেয়ে থাকেন, হিসাব করা হবে, সেগুলো সব ঠিক মতো আমরা পূরণ করিয়ে নেবো বা অ্যাডজাস্ট করিয়ে নেবো। প্রথমত হচ্ছে এসপি দাসের নাম বিভিন্ন জায়গায় এসেছে। উনি মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রীর অত্যন্ত কাছের ছিলেন এবং তার বাড়িতে গিয়ে নাকি বসেও থাকতেন ঘন্টার পর ঘন্টা, এবং তার ফলে তার মেয়ের জন্যই নাকি একটা পদ তৈরি করে পিজিতে তৈরি করা হয়েছিল এবং তাকে চাকরি দেওয়া হয়েছে। তো স্বাভাবিকভাবে সরকার জনগণের স্বার্থে সিদ্ধান্ত নিয়েছে, কোনো ব্যক্তির জন্য তো সরকার হতে পারে না। এবার দেখুন শারদত্ত মুখোপাধ্যায় যেটা বললেন, একটু ঠান্ডা মাথায় যদি ভাবেন, তাহলে কি তিনি তার দফতরে তৃণমূল আমলে যা যা বেআইনি, যা যা গরমিল হয়েছে তার ফাইল খোলাটা সত্যিই শুরু করলেন? এটা কি অনেকটা শ্বেতপত্র প্রকাশের মতো ব্যাপার? এই শ্বেতপত্রই তো এবার শুভেন্দু অধিকারীর সরকার প্রকাশ করবে বলেছে। বিভিন্ন দপ্তরে আগের সরকারের আমলে যা যা গরমিল হয়েছে, যা যা দুর্নীতি হয়েছে, সেগুলো সব সর্বসমক্ষে প্রকাশ করে দেওয়া হবে। এবং সেটা শুধু মুখের কথা নয়, এটা এই জন্য বলতে হচ্ছে কারণ একই কথা তো মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা এসে বলেছিলেন, বাম আমলে ফাইলের পর ফাইল রয়েছে, একটা ফাইলও সামনে আনেননি। বাম আমলে চিরকুটে চাকরি হয়েছে, একটা চিরকুটও সামনে দেখাননি। একজন বাম নেতার বিরুদ্ধেও তিনি ব্যবস্থা নেননি। অথচ মানুষজন নিশ্চয়ই তাদের ক্ষোভ ছিল, এই জন্য 34 বছরের বাম শাসনের অবসান ঘটিয়েছিল। যদি সত্যিই সেই সময়ের কিছু দুর্নীতি অন্যায় কিছু হয়ে থাকে, সেগুলোর ব্যবস্থা সরকার করবে, সামনে নিয়ে আসবে, দোষীদের শাস্তি দেবে, এটাই মানুষজন তাদের দায়িত্ব দিয়েছিল। সে দায়িত্ব তিনি পালন করেননি, শুধু লোককে বলে বেরিয়েছেন যে এই আনলাম, ওই দেখালাম। কিন্তু বিজেপি সরকার সেটা যে বাস্তবে করতে শুরু করেছে, সেটা কিন্তু কোনো রকম সৌজন্যতার মধ্যে থাকবে না, সেটা কিন্তু তারা শুরুতেই পরিষ্কার বুঝিয়ে দিল।